আচ্ছা, আমরা এটা জানি না যে রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। ওইখানে বলে দেয় যে সেকেন্ডের কাটার দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। তাহলে একটা ঘড়ি আছে, সেকেন্ডের কাটাটা এইরকম করে ঘুরে, তাই তো? এইরকম করেই তো ঘুরে। তাহলে এটা আসলে ব্যাসার্ধ না, রেডিয়াস বা আর এর মান। এখানে জাস্ট আর এর ভাষা বসায় দেয়, শেষ। তাহলে যেটা আমরা পেলাম সেকেন্ডের ক্ষেত্রে ভিএস, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কি হবে? ওমেগার মান হলো π/30, এটার সাথে যুক্ত হবে আর, মানে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এখন ওটাই করবে 1 × 3.1416 ডিভাইডেড বাই 30। অ্যান্সার যত হবে তত সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ আমি দৈর্ঘ্যটা কত বলছিলাম, মানে সেকেন্ডের কাটার দৈর্ঘ্য বলছিলাম 1 সেন্টিমিটার। বোঝা গেছে জিনিসটা, ম্যাথটা? শুভ, বিজয়, সালাউদ্দিন, জি ভাইয়া। এটা মেডিকেলে আসছিল, কিন্তু মজার জি ব্যাপার ভাইয়া। হলো এটা রিসেন্ট সময় আসে নাই, এটা অনেক আগে আসছিল। তখন হয়তো ক্যালকুলেটার ইউজ করতে দিত অনেক আগে, 1 সালে 8 সালে এরকম সময়। মানটা একটু ইয়ে ছিল, কঠিন ছিল ক্যালকুলেশন করে। এইটাই ছিল ম্যাথ। তাহলে এতটুকু অংশ যে গেল, এই অংশটা আমাদের কৌণিকের জায়গাটা ক্লিয়ার করবো। এখান থেকে আমরা ওই যে এককটা ভালোভাবে পড়বো, মাত্রাটা খুব ভালোভাবে পড়বো, উদাহরণ কিছু আছে উদাহরণটা ভালোভাবে পড়বো। আর এই যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা আর ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের জিনিসপাতিগুলো পড়বো। ঠিক আছে, এতটুকু পড়লেই আনাফ। এরপরে যে জিনিসটা আসছি আমরা, সেটা হলো আসি জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ক্ষেত্রে অনেকগুলো আছে। এটার মধ্যে প্রথমে বলে দেয় যে জড়তার ভ্রামকের একক এইটা পড়বো, মাত্রা সমীকরণ ভর ইন্টু দূরত্ব স্কোয়ার এম এল স্কোয়ার, এটা পড়বো জানার বিষয়। এই যে জড়তার ভ্রামক নির্ভর করে কার কার উপর, এই জিনিসটা পরীক্ষায় দিতেই পারে যে কোনটির উপর নির্ভর করে অথবা কোনটির উপর নির্ভর করে না। ওকে, এটা কিভাবে মনে রাখবি? মনে রাখবি হলো দৃঢ় বস্তুর, অত জানি না ভাই, এটা মনে রাখতে হবে, ট্রিক বানাইলে বানা, যেভাবে বানানো যায়। ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর, আর ঘূর্ণন অক্ষের চারিদিকে বস্তুর ভরের বিন্যাসের উপর। তিনটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কোনটি হয় অথবা কোনটি নয়। ঠিক আছে, গেল। তারপরে আসছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস, ঘূর্ণন গতি শক্তি কি জিনিস, এগুলো বাদ যাই। আই ইজুকাল টু হাফ ওমেগা স্কয়ার, এটা হলো যা কিছু বলছে বলবো, আর এইটা ম্যাথটা পড়বো, এটাই দিয়ে দেবে পরীক্ষায়। জড়তার ভ্রামক 2e, গতিশক্তির দ্বিগুণ হয়, গতিশক্তির দ্বিগুণ হয়, এটা আমরা পড়বো। কখন ক্ষেত্রে হয় না হয় পড়বো, কিন্তু যে জিনিসটা লাগবে ওইটা প্রায়। টর্ক বা বলের ভ্রামক, এগুলো পারবি, এগুলো এসআই একক কি, মাত্রা কি, এগুলো পড়তে হবে। জড়তার ভ্রামকের, এই যে জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আছে, আমরা পড়বো। একটা হলো লম্ব অক্ষের উপপাদ্য, একটা আছে সমান্তরাল অক্ষের উপপাদ্য। শেষ, আর কিছু না। এই সূত্রটা পড়বো, আই জেড আর এর পাশে বলছে আই এক্স প্লাস আই ওয়াই, এই, আর কিছু না। নিচে আসি, এগুলো লাগবে না। এই যে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়, এভাবে নির্ণয় করে একটা ছক আছে, এই যে ছক, এই ছকটা ইম্পর্টেন্ট, এই ছকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটা খাতা বের করলে খুব ভালো হয়, সবাই একটা খাতা বের করলে খুব ভালো হয়। ঠিক আছে, যা যা বলি ওটা মিলাই নি। ফার্স্ট আমরা এখন শিখতেছি হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কিভাবে মনে রাখবো? ফার্স্ট একটা জিনিস আমরা মনে রাখবো, জড়তার ভ্রামকের যে মেইন সূত্র সেটা হলো আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। মেইন যেটা সূত্র এটাই, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। ওকে, এখন আমরা একটা জিনিস মনে রাখবো, যে প্রথম যে জিনিসটা দেখি সেটা হলো যে রিং বা বলয় বা বৃত্তাকার, এই যে জিনিসপাতিগুলো আছে, এই জিনিসপাতিগুলোর ক্ষেত্রে তো জড়তার ভ্রামক হয় আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তারপরে 2 নম্বরে দেখি ফাঁকা সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডারের ক্ষেত্রেও এই জড়তার ভ্রামকটা হয় আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। কিভাবে? ফাঁকা সিলিন্ডার বলতে জিনিসটা হলো এই যে একটা সিলিন্ডার। ওকে, এখন আমি কি করছি, সিলিন্ডারের মাঝখানটা বরাবর এইখান ভাগ করে ফেলছি, ভাগ করে এই মাঝখানের এতটুকু অংশ যেটা ছিল
এতটুকু অংশ, এটাকে আমি বের করছি। বের করে যদি এটা আমি উপর থেকে দেখি, মানে উপর থেকে দেখি, তাহলে জিনিসটা দেখতে আমার এরকম একটা বৃত্তর মতো মনে হবে না? একজন অ্যান্সার দিস। দেখতে এটাকে বৃত্তর মতো মনে হবে না? জি ভাইয়া। হ্যাঁ। আর কিছুক্ষণ আগেই আমরা দেখে আসলাম যে রিং, বলয় বা বৃত্তাকার জিনিসের ক্ষেত্রে মানটা কত হচ্ছে? আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে ফাঁকা সিলিন্ডারের ক্ষেত্রেও পাচ্ছি আমরা আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। ওকে। 3 নাম্বার, 3 নাম্বারের জিনিসটা পাবো আমি ডিস্ক। ডিস্ক মানে হলো চাকতি। চাকতি বলতে কি জানিস, এই বৃত্তটাই কিন্তু এটা ভরাট অবস্থায় থাকবে, মানে এই পাশ থেকে ওপাশে কি আছে ওটা দেখা যাবে না। বৃত্তাকারই, কিন্তু ওপাশে কি আছে দেখা যাবে না। এই চাকতির ক্ষেত্রে যে ইয়াটা মান হয়, জড়তার ভ্রামকটা হয়, সেটা হয় আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, এটাও এখন আমাদেরকে আর মুখস্থ করতে হবে না। কিভাবে? কারণ ডিস্ক এর শব্দটার দিকে যদি তাকাই, তাহলে এখানে কি বলছে? ডিস্ক, ডিআই আর এসসি। তাহলে ডিআই তে মনে রাখবি যে ডিভাইডেড বাই, ঠিক আছে। আর এস সি লিখছে না, এস সি তে মনে রাখবি সেকেন্ড। সেকেন্ড মানে কি? 2, সেই জন্য ওটাকে আমরা কত দ্বারা ভাগ জি করছি? 2 দ্বারা। তাহলে ডিস্ক বা চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের মানটা হবে এম আর স্কোয়ার বাই 2 বা ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে আসি। তারপরে হলো 4 নাম্বার। 4 নাম্বারে হলো এবার যে জিনিসটা পাইছি, এইটা হলো আমার নিরেট সিলিন্ডার, সরি, এটা হলো আমার নিরেট সিলিন্ডার। ঠিক আছে, মানে এই আগের জিনিসটাই, কিন্তু এবার এটা নিরেট। নিরেট মানে হলো এই পাশ থেকে ও পাশ দেখা যাবে না, বা মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, পুরোটাই ভরাট করা কোনো কিছু দিয়ে। এখন এটা যদি আমি মাঝখান দিয়ে কাটি, কাটার পর জিনিসটাকে যদি উপর থেকে দেখি, তাহলে দেখতো আবার জিনিসটা চাকতির মতো লাগবে না আমাকে? জি উপর ভাইয়া। থেকে যদি দেখি, চাকতির মতো লাগবে। তাহলে নিরেট সিলিন্ডারের ক্ষেত্রেও এই আর মানটা হবে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। গেল? গেল। তারপরে 5 নাম্বারে আসি। 5 নাম্বার জিনিসটা হবে, সেটা হলো ফুটবল। ঠিক আছে, ফুটবল বা ফাঁপা গোলক। ফাঁপা গোলক বা ফুটবল। ফাঁপা গোলক বা ফুটবলের ক্ষেত্রে কি হবে? এইটাকে ইংলিশে কি বলে জানিস? ইংলিশে বলে হলো শেল, SHELL, শেল বা ফাঁপা গোলক। ওকে, এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে যে মানটা আসে সেটা হয় হলো আই ইজ ইকুয়াল টু 2/3 এম আর স্কোয়ার, MR²। এখন এটা কিভাবে মনে রাখবো? যদি আমরা একটু খেয়াল করি, দেখ, প্রথমে এস আছে না, এস দিয়ে আমরা প্রথমে যে এস সি থেকে সেকেন্ড আনছিলাম না, তাহলে উপরে যাবে সেকেন্ড, এস পাইছি প্রথমে। এরপরে SHE দেখতে পাচ্ছি। ঠিক আছে, SHE, ইটাকে একটু ঘুরায় লিখি আমি, তাহলে দেখতে দেখতে এরকম এরকম লাগে না? ঘুরায় লিখছি। এটা দেখতে কার মতো? 3 এর মতো। সেই জন্য 2/3 MR²। মনে থাকবে? জি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 6 নাম্বার। 6 নাম্বারে বলছি আমি যে এবার আমি যেটা নিছি সেটা হলো নিরেট গোলক। এবার নিছি আমি নিরেট গোলক। নিরেট গোলক বলতে ওই যে টম অ্যান্ড জেরিতে একটা বল আছে না, যেটা দিয়ে যে ইয়াগুলো খেলে, ওটার নাম কি? এই যে এরকম করে থাকে, ছোট ছোট পুতুলের মতো, এগুলোকে মারে, ওই ওই বলটাকে বলা হবে আর কি নিরেট গোলক। এটা ভেতরটা পুরো একদম শক্ত শক্ত জিনিস দিয়ে ভরা, শুধু আঙ্গুল দেওয়ার মতো একটা জায়গা থাকে, ওই রকম জিনিসটা। এই জিনিসটাকে বলা হয় স্ফেয়ার, ইংলিশে এটাকে বলা হয় স্ফেয়ার। ঠিক আছে, আর এটার ইয়া হবে আই ইজ ইকুয়াল টু 2/5 MR²। এটা কিভাবে মনে রাখবো? এ দেখ, আবার এস পাইছি মানে উপরে যাবে 2, আর এখানে পি পাইছি না, পিতে পতে 5, সেজন্য ডিভাইডেড বাই 5, 2/5 MR²। ওকে, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমি যে কয়টা বললাম না, এই ছয়টা হলো হাইলি ইম্পর্টেন্ট। এই ছয়টা হলো হাইলি ইম্পর্টেন্ট। ওকে, এবাদে আর কি কি আছে যেটা মনে রাখতে হয়? এবাদে আছে হলো সরু এবং সুষম দণ্ড বলতে একটা জিনিস আছে। ওকে, সরু এবং সুষম দণ্ড, এটা আমি মুছে দেবো, কেউ স্ক্রিনশট মারে নিলে ভালো হয়, আমি মুছে দেবো এখন। নেওয়া হচ্ছে। আচ্ছা ভাইয়া দেন, লিখছি। এবার দেখি যেটা সরু, এবার জিনিসটা আসবে সেটা হলো সরু বা সুষম দণ্ড এর ক্ষেত্রে। সরু বা সুষম দণ্ড এর ক্ষেত্রে
এটার মধ্যে যদি জিনিসটা বলে যে মধ্যখানে, জিনিসটা বলে মধ্যখানে জড়তার ভ্রামক, ওকে, যদি বলে মধ্যখানে জড়তার ভ্রামক কত হবে সেটা হবে একটা। আর যদি বলে যে প্রান্তে কত হবে, প্রান্তে একটা বলতে পারে যে মধ্যখানে, আর একটা বলতে পারে প্রান্তে। ওকে, মধ্যখানে যদি বলে তাহলে সেটা হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, আর যদি বলে প্রান্তে তাহলে হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। এলটা বলতে কি, দণ্ডের ক্ষেত্রে তো আর ব্যাসার্ধ থাকে না, দণ্ডের ক্ষেত্রে লেন্থটা থাকে, ওই জন্য এল ব্যবহার করছে। ওকে, এখন এটা জিনিস মনে রাখবো কিভাবে, আমরা যদি একটু খেয়াল করি, এই দণ্ডটাকে ইংরেজিতে বলা হয় কি রড, তাই না, রড বলা হয়। এই রডের আর দিয়ে শুরু হয়েছে, আরটাকে যদি আমি একটু ভাঙে লিখি, আগে আর এইটা লিখে তারপরে এইটা, তো যদি আমি এটা লাগাই দিই তাহলে তো আর হয়ে যাচ্ছে, যদি না লাগাই আমি আগে আর তারপরে এটা লিখতেছি, সেই জন্য হয়ে গেছে 1 2 12 12। ঠিক আছে, কি করবো মধ্যখানে, কি করছি, এই যে দুইটার মাঝখানে আমি ফাঁকা রাখছি, মাঝখানে ফাঁকা রাখছি, সেই জন্য মধ্যখানেরটাতে হবে 12। ওকে, এরপর বলছে প্রান্তে। প্রান্তে বলতে কি, যে দুইজন দুই প্রান্তে চলে যাবে, দুইজন দুই প্রান্তে চলে যাবে, তাহলে এক এইদিকে থাকবে, দুই এইদিকে থাকবে, কিন্তু এরা দুজন তো একসাথে কাছাকাছি জিনিস ছিল না, একে একজন আরেকজনের যুক্ত হওয়ার জিনিস, তাহলে এই দুইটার মাঝে আমরা যোগ করে দেবো, যোগ করে দেবে কত হবে 3। এই 3 যাবে যখন প্রান্তে বলবে তখন 3টে আসবে নিচে। ঠিক আছে, সরু এবং সুষম দণ্ডের ক্ষেত্রে। বোঝা গেছে? সবাই বুঝছেন? জি ভাইয়া। এখানে আমি টোটাল 8টা শিখাইলাম না, 8টা জড়তার ভ্রামক। আশা করি এই 8টা জড়তার ভ্রামক যদি কেউ জানে তাহলে আর জড়তার ভ্রামক আর কিছু পড়তে হবে না, বাকিগুলো যেগুলো আছে ওগুলো মনে রাখা আরো বেশি কঠিন হয়ে যাবে। তো যে 8টা আমি বললাম, এই 8টা যদি কেউ পড়ে তাহলেই না। এখন এটার মধ্যেও ইম্পর্টেন্সের ব্যাপার আছে, এটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবো আর কোনটা কম ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবো, সেটার জন্য ওই সবটার দিকে তাকাবো আমরা। ওকে, সবটার মধ্যে যেগুলো আমি পড়াইছি প্লাস শখে আছে দুই জায়গাতে কমন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, বাকি যেগুলো শখে আছে অনেক কিছু, চোং হ্যান ত্যান, এগুলো জিনিস কিন্তু টাফ, জড়তার ভ্রামক থেকে এত কঠিন প্রশ্ন আসে না, যতটুকু পড়াইছি এতটুকু পড়লেই এনাফ। আর কষ্ট হবে জড়তার ভ্রামক মনে রাখতে? না ভাইয়া। থ্যাংক ইউ। এবার দেখি, এবার হলো চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস। এবার বলছে চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস। চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ হলো যে একটা জড়তার ভ্রামক লিখি, মনে কর এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, এটা লিখছি না, আমি কি করব, এমটাকে কাটে দিব, কাটে দিয়ে এল স্কোয়ার ডিভাইডেড বাই 12 রাখবো। ঠিক আছে, এরপর এই পুরাটার উপরে একটা রুট দিয়ে দেবো, রুট দিলে উপরে আসবে এল আর নিচে আসবে √12। ঠিক আছে, তাহলে এইটা হবে ওই যে মধ্যখানের সরুদণ্ডের জড়তার ভ্রামকের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। কি করব, আমি এম বাদ দিব, এমটাকে বাদ দিব, দিয়ে কি করব, বাকি যে মানটা থাকবে ওই পুরাটার উপরে একটা রুট দিয়ে দেবো। ওকে, রুট দিয়ে তারপরে উপরেরটাতে এল স্কোয়ার ছিল, নিচে 12 ছিল, তাহলে √L² L আর হলো √12, এটা দিয়ে এটা কাটা যায়, তাহলে থাকে L/12। এই জিনিসটাকে বলা চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধটাকে প্রকাশ করা হয় কে দ্বারা, তাহলে K = এইটা, ওই সুনির্দিষ্ট চক্রগতির মানে জড়তার ভ্রামকের ক্ষেত্রে এইটা হলো চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, বোঝা গেছে সবার চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এটা শেষ হলো, এখন আমরা আবার বইয়ের মধ্যে ফিরে যাই। গেল, আসলো এই যে, আবার নিচে আসি, নিচে আসি, এগুলো বসে যা কিছু পড়বো আমরা, দেখানো আছে তো বইতে, পড়ার খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে কৌণিক গতির জন্য নিউটনের সূত্র, এগুলো যা আছে এগুলো এমনি পড়বো আমরা। হ্যাঁ, এখানে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, এখানে দেখবি যে আবার একটা জিনিস পাবে যে কাজ হয় না, এই যে দেখ, অভিকেন্দ্র বলকে কার্যহীন বল বলে, কাজ হয় না, কাজ হওয়ার চেয়ে কোনটাতে কাজ হয় না বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বো। তারপরে নিচে আসি, অপকেন্দ্র, এটাকে অলিক বল বলে, এগুলো যা কিছু আছে লাগানো এগুলো আমরা পড়বো এমনিতে। আর এই যে আসছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার যেগুলো আছে, এটার মধ্যে আমরা উদাহরণগুলো শুধুমাত্র পড়বো, যে রাস্তার ব্যাংকিং এ ব্যবহার করা হয়, অনুভূমিক রাস্তার দিকে গাড়ির বাঁক নেওয়ার ক্ষেত্রে, তারপরে ব্যাংকিং যুক্ত রাস্তার গাড়ির বাঁক নেওয়ার জন্য, এগুলো যা কিছু আছে বুঝছিস, বাকি যেগুলো উদাহরণ শুধু হাইলাইট করা আছে, শুধু হাইলাইট গুলো পড়বো। ঠিক আছে, আর এখান থেকে তেমন কিছু না, খুব বেশি ইম্পর্টেন্ট না।
এটা পড়লেই বুঝবি। সংঘর্ষ সংঘর্ষ দুই প্রকার, একটা স্থিতিস্থাপক একটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, শেষ। এখন স্থিতিস্থাপক সংঘর্ষগুলো কি কি আছে, দুইটার উদাহরণ দেওয়া আছে যে দুইটা কাচ বা দুইটা ইস্পাতের মধ্যে বলের সংঘর্ষ প্রায় পূর্ণ স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, শেষ। এই উদাহরণগুলো পড়বো। আর নিচে আসি, এই যে বিশেষ ক্ষেত্র সমূহ আছে না, এই বিশেষ ক্ষেত্র সমূহটাকে এক স্টেপ দিয়ে রাখ, দিয়ে পড়বি। এটা এটা বুঝিস তো সবাই নাকি? এটা শর্ট সিলেবাসে ছিল না, নিউটনিয়ান? শর্ট সিলেবাসে ছিল তো? ভাইয়া বোঝা যায়নি। মানে এটা শর্ট সিলেবাসে ছিল না, নিউটনিয়ানটা? জি ভাই ছিল। জি ভাইয়া ছিল এটা। সংঘর্ষ ছিল? সংঘর্ষ বাদ ছিল topic থেকে। এগুলো বুঝিস না? পুরাতন বইয়ে মানে ছিল না, আচ্ছা, বস্তু দুটির ভর যদি সমান হয় তাহলে সংঘর্ষ সমস্যা হবে করে না। বিনিময় করে। তারপরে একটা যদি ভর সমান হয়, আরেকটা যদি স্থির থাকে, তাহলে প্রথমটা বস্তু থামে যাবে, দ্বিতীয়টা চলতে থাকবে। তো জানিস তো তোরা? জি ভাইয়া। এই কেসগুলো বলে দিবে, শুধু এই লাইনটাই তুলে দেবে যে বস্তু দুটি যদি ভর সমান হয় তাহলে নিচের কোনটি ঘটবে। বুঝছিস? এইটাই বলে দেবে। এইখানকার বিশেষ ক্ষেত্র সমূহগুলো একটা দিয়ে রাখ, এই অংশগুলো পড়তে হবে। যে এই যে এগুলো বোল্ড করে দেওয়া আছে না, এগুলোই বলবে, বোল্ড করে যেগুলো দেওয়া আছে ওগুলোই। আর তেমন কিছু দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় পরস্পর বেগ বিনিময় করে। এটা যা কিছু দাগানো আছে এগুলো আমরা এমনি এমনি পড়বো। একমাত্রিক সংঘর্ষগুলো পড়বো, যে একই সরলরেখায় শব্দটা পাবো। আর যে ঘর্ষণ, ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণের টপিকে আসি। ঘর্ষণ কয় প্রকার? চার প্রকার। একটা স্থিতি, একটা গতীয় বা বিসর্গ, একটা আবর্ত প্রবাহী, ইংলিশ টার্ম। ঘর্ষণটা ছিল না ভাই, মানে পুরাতন বইয়ে। পুরাতন বইয়ে ঘর্ষণটা ছিল না, এটা নতুন বই দিছে। ঘর্ষণ চার প্রকার, ঠিক আছে? স্থিতি, গতীয়, আবর্ত, প্রবাহী, এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে, কয়টা আছে? চারটা। পরীক্ষা প্রশ্ন আসবে নিজের কোনটি ঘর্ষণের প্রকৃতি হয় অথবা নয়। ওকে, এই যে গতীয়র পাশে যে বিসর্গ আছে এটা আবার মিস করিস না কেউ। আর ইংলিশ টার্মটা পড়া বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ইংলিশ টার্মটা পড়া বুদ্ধিমানের কাজ হবে। এই স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা পড়বো। ঘর্ষণ কোণ, এগুলো এমনি এমনি পড়বো। ঠিক আছে, তারপরে যে স্থিতি ঘর্ষণের সূত্রাবলী, তিনটা পার্ট আছে। এই যে সমানুপাতিক পাইছি, সমানুপাতিকটা ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে ওগুলো তো পড়বো অবশ্যই এমনিতেই। আবার এই যে গতীয় ঘর্ষণের সূত্রাবলী, এখানে সমানুপাতিক পাইছি, সমানুপাতিকটা পড়বো, এটা ইম্পর্টেন্ট। এগুলো পড়বো। আর আই থিঙ্ক শেষ অধ্যায়। নিউটনিয়ানটা কি কঠিন লাগলো জিনিসপাতিগুলো, বা এমন কিছু যেটা আয়ত্ত করা সম্ভব না? না ভাইয়া পারবো। না ভাইয়া পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ একটু ব্রেক নিই, ব্রেক নিয়ে তারপরে হলো পদার্থের গাঠনিক ধর্মটা শুরু করি। আচ্ছা, আর পারলে কেউ প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেল, প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলে আগাবে। এমনিই পারবি এখন, আশা করা যায়। ভাইয়া জি।